হেনকালে রাক্ষসী রাজার সাপ শুনি ঘর হইতে পলাইয়া চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। নমস্কার, রামায়ণের সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার প্রণাম। আপনারা সকলে প্লেলিস্ট অনুযায়ী পরপর ভিডিওগুলো শুনছেন তো? না শুনে থাকলে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল পরপর ভিডিওগুলো শুনতে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে আমাকে তা জানাবেন, আমাকে ভুল ত্রুটিগুলো শুধরে নেবার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগের পর্বে আমরা জেনেছিলাম দীর্ঘ প্রতীক্ষার পর ভগীরথ অবশেষে উদ্ধার করে তার সগর বংশ। আর জেনেছিলাম গঙ্গার মাহাত্ম্য। আজ আমরা জানব সৌদাস রাজার উপাখ্যান। তাহলে শুরু করা যাক। গঙ্গা হেতু গেল ৬০,০০০ বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যানগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সৌদাস নামে তাহার নন্দন। ভগীরথ অবশেষে তার বংশ উদ্ধার করার পর চলে গেলেন অযোধ্যায়। সেখানে তার এক পুত্র হল, নাম সৌদাস। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে, থাকি হইলেন মুক্ত সংসার সংকটে। তিনি রাজা ভগীরথ তার পুত্র সৌদাসের কাছে তার রাজত্বভার অর্পণ করে সমস্ত সংসার থেকে মুক্ত হয়ে বসবাস করতে লাগলেন ভাগীরথী তটে, ভাগীরথীর তীরে। করিল রাজা শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণেরে দিল ধন যার যত আস। মন দিয়া শুনো রাজা সৌদাস চরিত্র, শুনিলে যে পাপ ক্ষয় শরীর পবিত্র। সৌদাস তার পিতা ভগীরথের মৃত্যুর পর তার তর্পণ করলেন এবং ব্রাহ্মণের যার যত চাহিদা ছিল সেই অনুযায়ী তাকে দান ধ্যান করলেন। সৌদাস রাজার চরিত্র এতই মধুময়, এতই পবিত্র যে শুনলে শরীর পবিত্র হয়ে যায়। সূর্যবংশটাই এমন। সূর্যবংশে লুকিয়ে আছে প্রত্যেকের ত্যাগ, বলিদান। এই সূর্যবংশেই যে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র, আমাদের প্রভু নারায়ণ। তার পূর্বপুরুষদের তো গুণের মহিমা থাকবেই, এ তো বলাই বাহুল্য। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ চাহি ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, ও সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে, দুইজনে কেলি করে প্রভাসের তীরে। একদিন রাজা হরিণ শিকার করতে বনে গেলেন। সেখানে এক রাক্ষস একটা মেয়েকে সঙ্গে নিয়ে তার কাছে এলো। রাক্ষস রূপ ত্যাগ করে সে বাঘের রূপ ধারণ করে। হেনকালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখিয়া, শৃঙ্গারের কালে তারে মারিল বিন্ধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মার শৃঙ্গারের কালে। পরিণামে জানিবা হইবে যত পাপ, মহাপাপ ভঞ্জিবে হইবে ব্রহ্মশাপ। এতেক বলিয়া যে সে রাক্ষসী গেল বন, মনদ দুঃখে গৃহে রাজা করিল গমন। সৌদাস বাঘকে দেখে তীর মারলে রাক্ষসী রাজাকে বলে, বিনা দোষে তার স্বামীকে সে হত্যা করল, তার ব্রহ্মের শাপ লাগবে। এটি বলার পর রাক্ষসী বনে চলে গেল, আর মনের দুঃখে সৌদাস রাজা গৃহে ফিরল। পাত্র মিত্র গণে রাজা করিল আহ্বান, বশিষ্ঠ মুনিরে আগে করিল সম্মান। মুনিরে কহিল রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। রাজা বশিষ্ঠ মুনির কাছে পরামর্শ ভিক্ষা করলেন যে কিভাবে এই শাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রমাণে অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। বশিষ্ঠ পুরোহিত তাকে শাস্ত্রের বিধান অনুযায়ী অশ্বমেধ যজ্ঞ করতে পরামর্শ দিলেন। যজ্ঞ পুণ্যে দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মন, মম বাক্য ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষসী রূপ দূরেতে আগিয়া,
বশিষ্ঠ মুনির রূপ ধরিল আসিয়া। রাজা যজ্ঞের পর প্রত্যেককে দান ধ্যান করে যজ্ঞের দক্ষিণা দিয়ে বিদায় দেবার পর রাক্ষসী মনে মনে ভাবে, রাক্ষসীর শাপ কি তবে ব্যর্থ হবে? তখন রাক্ষসী নিজের রাক্ষস রূপে ত্যাগ করে বশিষ্ঠ মুনির রূপ ধারণ করে রাজার সামনে আসেন। সৌদাস রাজার কাছে কহিল বচন, মোরে মাংস ভোজন করাও যশোধন। রাজা বলে, অশ্ব মাংস করি আহরণ, সেই মাংস খাইবারে গেল তব মন। তখন রাক্ষসী এসে সৌদাসকে বলল, আমাকে মাংস ভোজন করাও। স্নান সন্ধ্যা করিয়া আইস মহামুনি, করাইব তবে মাংস রন্ধন এখনই। বশিষ্ঠের রূপ সে দূরে তেতে আগিয়া, প্রাচীন বিপ্রের বেশ ধরিয়া আনিয়া। মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। রাজা রাক্ষসীকে বশিষ্ঠ রূপধারী রাক্ষসীকে বলল, তুমি স্নান করে এসো, তোমাকে মাংস রন্ধন এক্ষুনি সমাপ্ত হলে তারপর খাওয়াবো। বশিষ্ঠের রূপ সে দূরে ত্যাগ করে একটা প্রাচীন ব্রাহ্মের বেশ ধরে মানুষের মাংস নিয়ে গিয়ে রন্ধন করল। বশিষ্ঠকে রাজা তারপর ডাকলেন মাংস ভোজন করতে। যজমান বাক্যমুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। তারপর কি হলো, যখন সত্যিকারের বশিষ্ঠ মুনি এলেন, তখন বশিষ্ঠ মুনির সামনে সেই যে রাক্ষসী রূপ ধারণ করা ব্রাহ্মণ, যিনি রান্না করেছিলেন মানুষের মাংস, তিনি বশিষ্ঠ মুনির সামনে মাংসের থালাটা দিলেন। যেহেতু এই দেখে বশিষ্ঠ মুনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। রাজারই বা কি করণীয়? ব্রাহ্মণের আদেশ বলে কথা, যজমান তা অস্বীকার করে কি করে? এবার মুনি বললেন, মনুষ্যের মাংস দিয়া করো উপহাস, তুমি ব্রহ্ম রাক্ষস যে হও হে সৌদাস। এত যদি শ্রীবশিষ্ঠ মুনি শাপ দিল, মুনির শাপেতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলা আমি নহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্মরাশি। হেনকালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। বশিষ্ঠ রাজা যখন অভিশাপ দিলেন, তখন রাজা নিরুপায় অসহায় হয়ে পড়লেন। আমি যে অসহায়, আমি যে নিরুপায়, আমি যে দোষী নই। এদিকে ঋষির শাপ শুনে, মুনির শাপ শুনে রাক্ষসী পালিয়ে চলে গেলেন। তার মনস্কামনা পূরণ হয়েছে বলে কথা। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। মুনিরে দিবারে শাপ রাজা নিল পানি, নিষেধ করেন তারে দময়ন্তী রানী। ক্রোধ সম্বরিল রাজা, ভাবে মনে মনে, এই জল এখন থুইব কোন স্থানে। স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। বশিষ্ঠ মুনি যখন অভিশাপ দেবার জন্য মন্ত্রোচ্চারণ করা জল ফেলতে যাবেন, ছেটাতে যাবেন কার গায়ে? রাজা সৌদাসের গায়ে। তখন রাজা সৌদাস সেই জলটি নিয়ে নেয়, নিয়ে বলে যে আমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দিন। তখন বশিষ্ঠ মুনি ধ্যান করে সবটাই জানতে পারে যে রাক্ষসী তার বেশ ধরে এসে মাংস খেতে চেয়েছিল, রাক্ষসী নিজেই মানুষের মাংস রন্ধন করে তার সামনে এনে দিয়েছে। এদিকে রানী দময়ন্তীও বারবার নিষেধ করেছিলেন। এই সমস্ত কিছুর পর রাজা সৌদাস অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন, মনে মনে চিন্তায় পড়ে গেলেন। এই মন্ত্রপুত জল তিনি কোথায় ফেলবেন? এই জল যদি স্বর্গে ফেলা হয় তাহলে দেবগণ সবাই মারা যাবেন, যদি নাগপুরে ফেলা হয় তাহলে নাগেরা সবাই মারা যাবেন, পৃথিবীতে যদি ফেলা হয় সকল শস্য নষ্ট হবে। সেই জল তাহলে রাজা কোথায় ফেলবে? রাজার পুড়িয়া গেল দুখানি চরণ,
রাজার কলমাসপাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন সাব দিনু নৃপবর, রাক্ষস হইয়া থাক 11 বৎসর। তাই রাজা নিরুপায় হয়ে নিজের পায়েই ফেললেন সেই মন্ত্রপুত জল। রাজার দুপা গেল পুড়ে। লোটায় ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম সাপ বিমোচন। বশিষ্ঠ বলেন, এই যে আপনি যে নিজের পায়ে ফেলেছেন, এর দ্বারা আপনাকে 11 বৎসর যাবৎ রাক্ষস হয়েই থাকতে হবে। রাজা তখন বশিষ্ঠের চরণ ধরে লুটিপুটি খেয়ে বলতে থাকে, কবে হবে আমার এই সাপ বিমোচন? মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমার সাপ হইবে মোচন। মুনি বললেন, যেদিন তুমি গঙ্গার দর্শন পাবে সেদিন তোমার সাপ বিমোচন হবে। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া। তখন ভূপতি মানে রাজা সৌদাস ব্রহ্ম রাক্ষস হন এবং তিনি দেশে দেশে ব্রাহ্মণ খান। অ্যাকচুয়ালি যারা ব্রাহ্মণ খান তাদেরকেই বলা হয় ব্রহ্ম রাক্ষস। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার নামে লিল তখন। উত্তরিল গিয়া রাজা প্রভাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা যে বৃক্ষ নেহালে, এক ব্রহ্ম দৈত্য আছে সেই বৃক্ষ ডালে। 11 বছর যখন পূর্ণ হলো তখন 3 দিন রাজা খেতে না পেয়ে একটি গাছের তলায় গিয়ে বসলেন। সেই গাছেরই ডালে ছিল একটা ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য বলে, ওরে তুমি কেন হেথা? মম স্থান তুমি নিলা, আমি যাব কোথা? শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্য দেখি এটা খাইতে আইল। তখন ব্রহ্মদৈত্যকে দেখে মানে সৌদাস রাজাকে দেখে গাছের ডালের ব্রহ্মদৈত্যটা বলল, তুমি এখানে কেন? আমার স্থান যদি তুমি নাও আমি কোথায় যাব? এ কথা শুনে সৌদাস হাসল। ব্রহ্মদৈত্য রাক্ষসে বিবাদ 2 জন, 6 মাস মল্লযুদ্ধ করিছে এমন। 2 জন যুদ্ধে সম নুন নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পর করে স্নেহ। দুজনের মধ্যে এতটাই বিবাদ লাগলো যেন মনে হয় 6 মাস ধরে তারা মল্লযুদ্ধ করছে। দুজনের মধ্যে সবাই মানে দুজনেই যুদ্ধে সমানভাবে পারদর্শী, কেউ কারোর থেকে কম নয়। অতঃপর তারা পরস্পরের মধ্যে স্নেহস্বরূপ মিত্রতা করে নিল। সর্বদুঃখ 2 জন করেন প্রকাশ, বশিষ্ঠ সাপিল মোরে বলেন সৌদাস। দুজন দুজনের দুঃখের কথা দুজনের কাছে ভাগ করে নিল। অবশেষে সৌদাস তার কথা বলল তাকে যে বশিষ্ঠের শাপেই সে ব্রহ্মদৈত্য হয়েছে। দৈত্য বলে, মিত্র শুনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণা আমারে। করিলাম উপহাস শুনিয়া গুরুরে, গুরু বলে ব্রহ্মদৈত্য হও অতঃপরে। তারপর সেই গাছের ডালের ব্রহ্মদৈত্যটা তার জীবন কাহিনী বললেন। তিনি ছিলেন বরদত্ত নামে এক ব্রাহ্মণ। তিনি গুরুর ঘরে বেদ অধ্যয়ন করেছিলেন বহুকাল ধরে। গুরু তার কাছে কিছু দক্ষিণা চাইলে তিনি গুরুকে উপহাস করেন। তারপর গুরু তাকে অভিশাপ দেন সে যাতে ব্রহ্মদৈত্য হয়। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সেও যদি গঙ্গার জল দর্শন করে তবেই সে ব্রাহ্মণ পুত্র হিসেবে মুক্তি পাবে। সৌদাস বলেন, মিত্র চেতাইলা মোরে, 23 গঙ্গার তত্ত্ব 2 জনে করে। সৌদাস বলেন, মিত্র আমারও যে গঙ্গা জলেই মুক্তি। গঙ্গা স্নান করি যান সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। হেনকালে দোহে বলে আগুলিয়া তারে, 1 বিন্দু গঙ্গা জল দেহ দোহাকারে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবের তা দিব হে কেমন। দোহে বলে, মুনি তোর নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাহি হয় শেষ অবশেষ। গঙ্গা স্নান করে ভার্গব ঋষি নামে এক ঋষি যাচ্ছিলেন মাথায় গঙ্গার কলসি নিয়ে। তখন তারা বললেন, আমাদের একটু গঙ্গা জল দাও। তখন মুনি বললেন যে এই যে শিবের জন্য
তোমাদের দিই কি করে? তখন তারা বললেন, মুনি তুমি কি জানো না, গঙ্গার কখনো শেষ অবশেষ হয় না? জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভগীরথের নন্দন। কুশাগ্র করিয়া গঙ্গা জল দিল তার গায়ে, ব্রহ্মহত্যা আদি পাপ এড়িয়া পলায়। ছিলেন সৌদাস ব্রহ্ম রাক্ষস হইয়া, বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল পাইয়া। ব্রহ্মদৈত্য আর ব্রহ্ম রাক্ষস সত্তরে, দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে জানি, আদি কাণ্ডে রচে কৃত্তিবাস মহাগণী। অবশেষে গঙ্গা জল পেয়ে ব্রহ্মদৈত্য মানে সেই ব্রাহ্মণ পুত্র বরদত্ত আর ব্রহ্ম রাক্ষস মানে রাজা সৌদাস দুজনই বৈকুণ্ঠে চলে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। আর গঙ্গার মহিমা এখানেই শেষ হলো। তাহলে আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর সকলকে আমি করজোড়ে অনুরোধ করছি, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। তাহলে আজ আসি, সকলে সুস্থ থাকবেন।